সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। রাষ্ট্র সংস্কারের 19টি মৌলিক বিষয়ে একমত হলেও জুলাই সনদে কতগুলো রাজনৈতিক দল সই করবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সনদের খসড়া নিয়ে আপত্তির পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি ও জামায়াত। রাজনৈতিক দলগুলো বলছে জুলাই সনদ নিয়ে ভিন্নতা থাকলেও আলোচনায় আসতে পারে সমাধান। জুবায়ের সানির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বিপ্লবের গাণিতিক সমীকরণে যাকে বলা হচ্ছে 36 জুলাই অভ্যুত্থান, যে জুলাইয়ের স্রোতে মিশেছে রাজনীতির সব মত পথ। তাদের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার। রাজপথ থেকে উঠে আসে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করে ঐক্যমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের 19টি মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর খবর এলেও জুলাই সনদে শেষমেশ কতগুলো রাজনৈতিক দল সই করবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসার পর জামাত ও এনসিপি বলছে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে তাতে তারা সই করবে কিনা সেটা ভেবে দেখবে। এই সরকারের যে আজকের দিন পর্যন্ত কার্যক্রম বা সনদ স্বাক্ষরিত হওয়ার আগ পর্যন্ত যে কার্যক্রম, এগুলোর বৈধতা প্রক্রিয়াটাই হলো জুলাই সনদ, এটাই মূল ভিত্তি। তো সেই জায়গায় যদি বলা হয় 2 বছর পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে, তাহলে আমরা এখানে কি করলাম? যেহেতু এটা কোনো আইনি কাঠামোর মধ্যে আসে নাই, শুধুমাত্র একটা ডিক্লারেশন, সুতরাং এটা বাস্তবায়নের সামনে সরকার এসে করবে কিনা আমরা সন্দিহান। আমরা এবং আমাদের দলীয়ভাবে আমাদের বক্তব্য হলো এটা একটা আইনি ভিত্তি দিতে হবে। রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতায় ক্ষুব্ধ জুলাইয়ের রাজপথ থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই সনদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান তারা। এই যে জাতীয় ঐক্যমত কমিশন কোন কোন বিষয়ে ঐক্যমত হলো, এই ঐক্যমতের বিষয়টা কিন্তু এখানে এখনো ইনসার্ট করা হয়নি। মানে হলো একদমই খসড়া এবং কোন পয়েন্টে দেশের সংস্কার হবে সেই পয়েন্টগুলো কিন্তু এখানে এখনো ক্লিয়ার না। তবে ভিন্ন মেরুতে অবস্থান দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির। জুলাই জাতীয় সনদের খসড়ার সাথে তারা অনেকটাই একমত, তবে সনদ বাস্তবায়নে 2 বছরের মেয়াদ নিয়ে আছে ভিন্ন মত দলটির। জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে কোনো আইন নেই, এটা হচ্ছে আমরা বলি যে ডক্ট্রিন অফ লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, এইটাই সোভারেইন ইচ্ছা, জনগণের অভিপ্রায়। এখানে সবাই একত্রিত হয়ে যে সনদ তৈরি হবে, ইট ইজ অ্যাবাভ দি ল। আবার শেষ দিনের বৈঠকে সিপিবি ও বাসদ সহ 4 বামপন্থী দল জাতীয় 4 নীতি বাদ দেয়াকে কেন্দ্র করে বৈঠক বর্জন করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদ নিয়ে ভিন্নতা থাকলেও আলোচনায় আসতে পারে সমাধান। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবরোধ করে রাখা আন্দোলনকারীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রথমে পুলিশ তাদের শাহবাগ মোড় এলাকা ছেড়ে যেতে বললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরে এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা শাহবাগ এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে সেখানে। পুলিশ জানিয়েছে রাস্তা আটকে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়। গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই, তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে 2 পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, 2 সংঘর্ষ না হয়, এইটাই আর কি। এ বিষয়ে আরো জানাতে শাহবাগে আছেন সহকর্মী মাসুদা লাবনী, সরাসরি যুক্ত হব তার সাথে। লাবনী, ঠিক কি কারণে এমন সংঘর্ষের ঘটনা ঘটলো জানাবেন, আর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন শাহবাগে? আমি একটু আপনাকে সংশোধন করে দেই যে ঠিক সংঘর্ষ না, এখানে গতকালকে থেকে জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের যারা আছেন তারা এখানে কালকে থেকেই শাহবাগ মোড় অবরোধ করে তারা আন্দোলন করছিলেন। আজকে ঠিক বিকাল না, সন্ধ্যা 6:30টার দিকে এখানে আমরা আসলে সিভিল পোশাকে কয়েকজনকে আসতে দেখি।
পরে দেখি যে তারা এখানকার সড়কগুলো খুলে দিচ্ছে এবং এখানে যারা আন্দোলন করছিলেন ঠিক জুলাই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা এই ব্যানারে তাদেরকে এখান থেকে তুলে দেয় এবং তাদেরকে সেই তুলে দেওয়ার সময় পুলিশও দেখছিলাম তাদেরকে আসলে অনেকটাই লাঠিপেটা করে এই জায়গা থেকে সরিয়ে দেয়। সে সময় যারা আসলে এখানে ঠিক হামলাটি করেছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন তারা সাধারণ জনতার পক্ষ থেকে এখানে যে আন্দোলন হচ্ছে অর্থাৎ ভোগান্তি সৃষ্টি করে একটি আন্দোলন হচ্ছে এই কারণে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হচ্ছে এমন একটি দাবি তারা করেছেন এবং আমাদের সাংবাদিকদের সাথে এমন কথা তারা বলেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা আন্দোলন করছিলেন তারা জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা এমন ব্যানারেই আন্দোলন করছিলেন, কিন্তু যারা এসে তাদেরকে এখান থেকে তুলে দিয়েছে তারাও বিভিন্ন হাসপাতালে আহত যারা আছে তারা। ঠিক পরিস্থিতি সামাল দিতে পুলিশ এখানে অবস্থান নিয়েছেন এমন একটি কথা আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি পুলিশ তাদেরকে আসলে অনেকটাই লাঠিপেটা করে এবং যারা এখানে এসেছিলেন তারা ছত্রভঙ্গ করে দিয়েছেন। এখন এই মুহূর্তে যারা আন্দোলন করছিলেন ঠিক শাহবাগ মোড়ের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে তারা অবস্থান করছেন। সবকিছু মিলে এখন যান চলাচল এখন থেকে আরো আসলে 20 মিনিট আগে স্বাভাবিক হয়েছে এবং প্রথমে যান চলাচল কিছু যানবাহনকে চলাচলের জন্য সড়ক খুলে দেন। এখানে আমরা সিভিল পোশাকে কয়েকজনকে দেখেছি তারা, এবং তাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি তারা আবার আহত ছিলেন। ঠিক তারা কোন জায়গা থেকে এসেছিলেন এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য তারা আমাদেরকে দেননি, তবে তারা যেটি দাবি করেছেন যে তারাও জুলাই যোদ্ধা এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই জুলাই সনদের সাথে তারাও একমত, তবে জনভোগান্তি সৃষ্টি হোক এমন কিছুর সাথে তারা আসলে একমত না। এবং আরও কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা জুলাই যোদ্ধা, তারা বিভিন্ন জায়গায় আহত হাসপাতালে ছিলেন। তো সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং বিভিন্ন জায়গায় আসলে এখন ছড়িয়ে ছিটে আছেন যারা আন্দোলন করছিলেন। তো রুমা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি পাবে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা ফিরে এসে আর কোনো গণহত্যা যেন চালাতে না পারে সেই জন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এদিকে দলটির আরেক নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন নির্বাচন যেন সুষ্ঠু হতে না পারে সেজন্য জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে। রাজধানীর উত্তরা যাত্রাবাড়িতে জুলাই শহীদ স্মরণে সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। জুলাই মাস জুড়ে শহীদদের স্মরণে নানা কর্মসূচি শেষে আগস্টের প্রথম দিনেও গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন রেখেছে বিএনপি। ঢাকার দুই প্রান্ত গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় এই সমাবেশের। শুরুতে শহীদ স্বজনদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। উত্তরা সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা তৈরির আহ্বান জানিয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। তাদের প্রতি ঘৃণা তৈরি করে, তারা কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে। বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। এদিকে মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে যাত্রাবাড়ির সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের ঘোষণা নিয়ে ষড়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, নতুন কিছু নয়। তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আর নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। নির্বাচন নিয়ে তো গরু বেশি কেন আমি বুঝতে পারি না। এ সময় রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহ্বান জানান বিএনপি নেতারা। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। দীর্ঘ সময় নির্বাচিত সরকার না থাকলে মাথা চারা দিতে পারে তৃতীয় শক্তি, ঘটতে পারে পাল্টা অভ্যুত্থানের মতো ঘটনা, সতর্ক করেছেন বিশ্লেষকেরা। তারা বলছেন গৃহযুদ্ধের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। গবেষণায় দেখা গেছে এমন উদাহরণও রয়েছে বেশ কিছু দেশে। সেসব দেশে এখনো গণতন্ত্র উপেক্ষিত, তাই দেশের চলমান অস্থিরতা নিরসনে দ্রুত নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। রিশাদ হাসানের রিপোর্ট।
বাংলাদেশের রাজনীতির টাইমলাইনে ঘটনাবহুল এক মাস অগস্ট। ইতিহাসের পরিক্রমায় সবশেষ গত বছরের এই মাসে ঘটে গেছে দেশের পট পরিবর্তনের মতো ঘটনা, যা জুলাই আগস্ট বিপ্লবের তকমা পেয়েছে। সেই বিপ্লবের এক বছর ঘুরছে, এমন অবস্থায় হঠাৎ সারা দেশে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী 4-5 দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন অবস্থায় জনমনে প্রশ্ন, আসলে কি হতে চলেছে দেশে? 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এসব সংশয় আর শঙ্কার গোড়ায় রয়েছে একটি নির্বাচিত সরকারের অনুপস্থিতি। এমন অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় কোনো শক্তি। পাল্টা অভ্যুত্থান, এমনকি গৃহযুদ্ধের শঙ্কাও উড়ে দেয়া যাচ্ছে না বলছেন তারা। আমিও তো উদ্বিগ্ন যে কি হবে, বাংলাদেশ কি তাহলে গৃহযুদ্ধ থেকে চলে যাবে? বাংলাদেশকে কি তাহলে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে চলে যাচ্ছে? নির্বাচন নিয়ে যত বেশি সংশয় তৈরি হবে, অর্থাৎ সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব যত বেশি হবে, তত বেশি কিন্তু আসলে এই ধরনের অগণতান্ত্রিক প্রসঙ্গগুলোর যে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগগুলো কিন্তু বাড়বে। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের গবেষণা বলছে গত অর্ধ শতকে 26টি দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দ্রুত নির্বাচিত সরকার না আসায় 6টি দেশে ঘটেছে পাল্টা অভ্যুত্থান। আজও ওই দেশগুলোতে গণতন্ত্র উপেক্ষিত। এমনও হয়েছে যে এইসব দেশে সেনা অভ্যুত্থান হয়েছে, এইসব দেশে পুনরায় অভ্যুত্থান হয়েছে এবং এইসব দেশে জাতীয় সংঘের সেনাবাহিনী পাঠাতে হয়েছে বা জাতীয় সংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হয়েছে। বাংলাদেশের পরিস্থিতিও এখন অস্থির। বিশেষজ্ঞরা মনে করেন এমন অবস্থা থেকে বের হওয়ার কার্যকরী উপায় হতে পারে দ্রুত জাতীয় নির্বাচন। কোলাবোরেটিভ এফোর্ট, একজনের দ্বারা তো হবে না, সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম, তাহলে এই জাতীয় সংকট আমরা অ্যাভয়েড করতে পারতাম। আমরা চাই যে এই জায়গাটিতে রাজনৈতিক দলগুলো প্রজ্ঞার পরিচয় দেবে, সরকার নিরপেক্ষতার পরিচয় দেবে, দূরদর্শিতার পরিচয় দেবে এবং সবাই মিলে এমন একটি জায়গায় আমরা যাব যে নির্বাচন যে প্রয়োজন এটি আমরা এখন বুঝি, কিন্তু এমন একটি জায়গায় যাব যেন নির্বাচন বিলম্বিত না হয়। আমরাও মনে করি যে তখন রাজনৈতিক দলগুলো নির্বাচন সম্পন্ন করার প্রশ্নে আরো অনেক বেশি নির্বাচনমুখী হবে, তারা অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনমনের স্বস্তি ফেরাতে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো কিন্তু যে কোনো ভাবে হোক এই নির্বাচন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় এবার গ্রেপ্তার হলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। রাজধানীর ওয়ারি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। শুক্রবার ব্রিফিংয়ে এসব তথ্য জানালো ডিএমপি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক ও রাজনৈতিক সংশ্লিষ্টতায় আটক সাবেক সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। সমন্বয়ক পরিচয়ে গেল 17 জুলাই রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে কয়েকজন। মবের ভয় দেখিয়ে প্রথম ধাপেই আদায় করে 10 লাখ টাকা। পরে চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে 26 জুলাই সন্ধ্যায় আবারও সেই বাসায় গেলে 5 জনকে আটক করে পুলিশ। এবার গ্রেপ্তার হলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। রাজধানীর ওয়ারি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জনের মধ্যে 3 জনের বাসা থেকে প্রায় 2,78 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবারে ব্রিফিংয়ে এসব কথা জানায় ডিএমপি। এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার সুস্থাপনে আমাদের এর বাইরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 8 জন সহ মোট 254 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র। ডিএমপি বলছে ঢালাওভাবে গ্রেপ্তার নয়, গোপন তথ্যের ভিত্তিতেই চলছে এসব কার্যক্রম। কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেপ্তারগুলো করছি এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, এটা ঢালাওভাবে বা কাউকে হারানোর মূল গ্রেপ্তারের কোনো অবকাশ নেই। এদিকে আওয়ামী লীগের গোপন বৈঠক এবং রাজনৈতিক সংশ্লিষ্টতায় আটক সাবেক সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সঞ্জিতা সুমি, নিউজ 24, ঢাকা। 35% থেকে কমিয়ে বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক 20% নির্ধারণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি ফিরেছে দেশের রপ্তানি বাজারে। একে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কেটেছে প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কাও। তবে বাজার ধরে রাখতে অভ্যন্তরীণ সমস্যার সমাধানে নজর দেওয়ার পরামর্শ তাদের। হুসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, স্বভাবটাও বেশ পাগলাটে, তবে ব্যবসাটা বোঝেন ভালো, তাই তার এক ঘোষণায় উলটপালট পুরো বিশ্ব অর্থনীতি, যার প্রভাব হাজার মাইল দূরের বাংলাদেশেও। এই বাজারে নির্ভরতা বেশি বাংলাদেশের, তাই চিন্তার ভাঁজটাও ছিল চওড়া দেশের রপ্তানিকারকদের কপালে। মার্কিন মূল্যকে পণ্য পাঠাতে আগে থেকেই গুনতে হতো 15% শুল্ক, তার উপর আরো 35% যোগ হওয়ার খবরে ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় অনেক রপ্তানিকারকের। তবে 3 দফা আলোচনায় শেষ ভালোটা হলো বাংলাদেশেরই। অতিরিক্ত শুল্ক কমিয়ে 20% আনতে সক্ষম হয়েছেন বাণিজ্য উপদেষ্টা, এতে স্বস্তি ফিরেছে রপ্তানি পাড়ায়। আমাদের ট্যারিফ ছিল 35%, সেটা যে কমিয়ে এতটুকু আসবে এটা আসলেই কিন্তু খুব বেশি আমরা আশা করছিলাম না, যে গতিতে এটা আগাচ্ছিল। বাট ডেফিনেটলি এটা সরকারকে সাধুবাদ জানাই, যারা নেগোসিয়েশন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। হয়তো আমরা আরেকটু কম হতে পারতো এরকম একটা আশাও আমাদের ছিল, বা উপদেষ্টা মহোদয় এরকম আশা করছিলেন। তারপর আমরা যতটুকু হয়েছে তাতে আমরা হ্যাপি। শুধু বাংলাদেশ নয়, বৃহস্পতিবার মোট 68 দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন, যেখানে ব্রাজিলের জন্য সর্বনিম্ন 10% থেকে মিয়ানমারের উপর সর্বোচ্চ 40% পর্যন্ত শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের শুল্ক হার বাংলাদেশের মতোই 20%, 19% করে দিতে হবে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং পাকিস্তানকে। আর ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট ভারতকে গুনতে হচ্ছে 5% বেশি শুল্ক। ইন্ডিয়া যদি আমাদের চেয়ে বেশি, ভিয়েতনাম আমাদের প্রায় সমান, তো এতে গিয়ে আমরা খুব একটা অসুবিধা হবে বলে মনে করছি না। আমাদের অর্ডার বৃদ্ধি পাবে, কেননা চীন থেকেও সম্ভবত অর্ডারও রিলোকেট করবে, এমনকি বিনিয়োগও রিলোকেট করবে বিভিন্ন দেশে। বাংলাদেশ সম্ভবত সেই সুবিধাটিও এক্ষেত্রে পাবে বলে আমাদের কাছে অনুমান। তবে রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি বাজারে অবস্থান শক্তিশালী করতে অভ্যন্তরীণ বাধা দূর করার দিকে জোর দিতে হবে সরকারকে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক, তবে বিকল্প বাজার খোঁজার আহ্বান জানিয়েছেন আমির খসরু। তিনি বলছেন, এ নিয়ে জয় পরাজয়ের কিছু নেই, আমরা এখন একটি সন্তোষজনক অবস্থায় আছি, এই মুহূর্তে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা নেই। ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা কি আছে না আছে সবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতিতে এটার প্রভাব কি হবে, তো সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। পুরো প্যাকেজটা কি হচ্ছে আমরা জানি না এখন, বাট আপাত দৃষ্টিতে যে 20% যেটা আমরা বাধাগ্রস্ত হবে না, আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না, সেই দিক থেকে আমি মনে করি সন্তোষজনক। পুরো প্যাকেজটা জানার পরে, বিশ্লেষণের পরে আমরা বলতে পারবো। বাংলাদেশি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হওয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলকে অভিনন্দন জানান। 20% শুল্ক নির্ধারণ, যা পূর্বাভাসের চেয়ে 17% পয়েন্ট কম বলেও জানান প্রধান উপদেষ্টা। মনে আছে ঐতিহাসিক 32 জুলাই? গত বছরের এই দিনে ছাত্র জনতার আন্দোলন দমনে আরও নির্মম হয় পুলিশ। রাজধানীতেই হয় 50টি হত্যা মামলা। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দেয় সরকার, আর সন্ত্রাস বিরোধী আইনে হঠাৎই নিষিদ্ধ হয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবির। মাজহারুল ইসলামের রিপোর্ট। জুলাইয়ের দ্বিতীয় ধাপের আন্দোলন দমতে সরকার ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে দিয়ে জোর করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ানোর পাশাপাশি দমনপীড়ন অব্যাহত রাখে। 32 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মামলা দাঁড়ায় 274টিতে, যাতে আসামি করা হয় অজ্ঞাতনামা ব্যক্তিদের। খোদ রাজধানীতেই পুলিশ 50টির অধিক হত্যা মামলা করে। বেশিরভাগ পুলিশের গুলিতে মারা গেলেও মামলায় দায়ী মুক্তি দেওয়া হয় পুলিশকে। এদিকে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক আমরণ অনশন শুরু করলে তাদেরকে ছেড়ে দেয় সরকার। মুক্তির পর সমন্বয়করা বিস্তারিত কিছু না বললেও জানান তাদের লড়াই চলবে। এদিন নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করে শিক্ষকরা। একই কর্মসূচি পালিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আন্দোলন দমতে বেপরোয়া সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে জামাত শিবিরকে। জামাত শিবিরের নেতারা জানান, সরকার ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই রাজনৈতিক কারণে সেদিন জামাতকে নিষিদ্ধ করে, তবে শেষ রক্ষা হয়নি তাদের।
লাস্টের পর্যায়ে বুঝতেই পারছে যে আন্দোলনে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের সহযোগিতার একটা বড় অংশ আছে। তারা তো 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং জামাত ইসলামকেও সর্বশেষ নিষিদ্ধ ঘোষণা করলো। আওয়ামী লীগ যেখানে ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে তারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিল, আন্দোলন দমন করতে চেয়েছিল, বরঞ্চ এই সিদ্ধান্ত সেদিন আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়। এই জামাত শিবিরের কোটি কোটি জনতা সেদিন রাজপথে নেমে আসে তাদের সব সুটুকু শক্তি দিয়ে, এবং 3 দিনের ব্যবধানে সেদিন খুনি হাসিনা সরকার, তার ফ্যাসিবাদী সরকার সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা জানান, দ্বিতীয় ধাপের আন্দোলনে শেখ হাসিনার পতন ছিল সময়ের ব্যাপার। এটা কিন্তু বিশাল বড় একটা মেন্টাল ট্রমা। কি হবে না হবে আমি দিন দুনিয়া সম্পর্কে কিছু জানি না, কি চলছে দেশে, আমার পরিবারের কি অবস্থা কিচ্ছু জানি না। তো ওই সময়ে তারা বিভিন্নভাবে এইভাবে মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করত, আর মাঝে মাঝে একটু নাটক করত। আমাদেরকে হারুন নিয়ে গেল তার হোটেলে একবেলা খাওয়ানোর জন্য, আমরা খাবো না, তারপরে সে মোটামুটি জোর করা, ফোর্স করা যে খাইতে হবে। ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা বলেন, তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়, সাজানো হয় আন্দোলন প্রত্যাহারের নাটক। ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার সবকিছুই তারা করে তাদের জায়গা থেকে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে সঠিক কালচার ওয়ার্ড ঠিক করা না গেলে আওয়ামী লীগের কাছে হেরে যেতে হবে এবং আবারও মুজিববাদ তৈরি হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজিত 4 দিনের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন। বলেন, সারা দেশে আওয়ামী লীগ কালচারকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ হারানো সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। খালেদ মহিউদ্দিনের সেখানে প্রশ্নটা করা হয়েছিল। গত 1 বছরে আমরা বলবো যে বাংলাদেশে একটা কালচারাল বিপ্লব হয়ে গেছে নীরবে, যেটা আপনারা দেখছেন। যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল জুলাই আগস্টে, যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে, গ্রাফিতিতে, এখন এইটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইটা আমাদেরকে কনসলিডেট করতে হবে। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেফতার হয়নি, অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। পরবর্তী পথপরিক্রমার প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে, সব অপরাধীরা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেফতার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। বৃষ্টির দিনে ভিন্ন ভিন্ন দোকান ঘুরে কেনাকাটা করার বদলে নিত্যপণ্য থেকে শুরু করে বাহারি সব আইটেম কেনাকাটার সুযোগ করে দিয়েছে বসুন্ধরায় অবস্থিত আপন ফ্যামিলি মার্ট। খুব কম সময়ে ক্রেতাদের মন জয় করেছে এই বৃহৎ সুপার স্টোরটি। এক ছাদের নিচে রয়েছে দেশি নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি উন্নত মানের বিদেশি পণ্য। খাদ্যদ্রব্য থেকে শুরু করে কসমেটিক্স, হাইজিন পণ্য, শিশুদের জন্য খেলনা, চকলেট, ঘরের শোভাবর্ধন সহ সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এই শপে। আপন ফ্যামিলি মার্টে অ্যাকচুয়ালি শপিং করে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়, কারণ হচ্ছে এখানে আসলে আর কি হচ্ছে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে একদম মানে সকল ধরনের প্রোডাক্টে আমার হচ্ছে কি পারচেস এখান থেকে এক ছাদের নিচে থেকে করা হয়। তো আমার মতে এটা খুবই কমফোর্টেবল লাগে, খুবই কনভিনিয়েন্ট, আর আমার মনে হয় প্রাইসিংটাও বেশ কনভিনিয়েন্টে রেখেছে, মানে সবার নাগালের ভেতরেই আছে। নগরবাসীর কেনাকাটার ক্লান্তি দূর করেছে মিনা বাজার। একই ছাদের নিচেই মিলছে সব ধরনের পণ্য। দামে ভারসাম্য থাকায় ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে রাজধানীর বসুন্ধরার জাপানি স্ট্রিটে জেসিএক্স টাওয়ারে অবস্থিত মিনা বাজার আউটলেট। সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। দেশীয় পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশি নানান পণ্য। কাঁচা বাজারে সকল পণ্যের পাশাপাশি রয়েছে বেকারি পণ্য, মিষ্টান্ন, হিমায়িত খাদ্যসহ গৃহস্থালী ও গৃহসজ্জার নানান আইটেম। এখানে অনেক স্পেস হচ্ছে টু মুভ এন্ড ইটস নিট এন্ড ক্লিয়ার এন্ড ইটস ভেরি স্টকড। এখানে অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন অফারও দেয়, যেটা হয়তো বাজার থেকে মাঝে মাঝে কিছু কিছু প্রোডাক্টে আমরা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজও পেয়ে থাকি। সবজিটাও খুব ভালো এবং ফিশের সাইডটাতে গেলে দেখা যাচ্ছে ফিশগুলো খুব তাজা আসে। আমি চাই যে মিনা বাজারের মতন বা এরকম সুপার শপ আরও থাকবে। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে চিরবিদায় জানালো নিউ ইয়র্ক।
জানাজায় ঢল নামে হাজারো মানুষের। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় দিদারুলকে গার্ড অব অনার প্রদান করে নিউ ইয়র্ক পুলিশ। দেয়া হয় মরণোত্তর পদোন্নতি। নিউ ইয়র্কে দিদারুলের অন্তিম যাত্রায় সঙ্গী তখন বৃষ্টির ধারা। মার্কিনীদের মনে তখনও একজন অভিবাসীর জীবন দিয়ে নিউ ইয়র্কবাসীকে রক্ষা করার গল্প। ততক্ষণে বেজে ওঠে করুণ বাদ্যের সুর। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় দিদারুলকে দেওয়া হয় গার্ড অব অনার। দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় 20,000 মানুষ। গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে জানাজার জন্য তার মরদেহ পাসচেস্টার জামে মসজিদে নেওয়া হয়। দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের, তেমনই গর্বের। তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী। এই শহরে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, তবে মার্কিনীদের জন্য জীবন দিয়ে প্রমাণ করলো মানুষ সবার ঊর্ধ্বে। সেদিন তার সাহসিকতা মার্কিনীদের জীবন বাঁচিয়েছে। তিনি এই নিউ ইয়র্ক শহরের প্রাণ ছিলেন। এই মসজিদের বাইরে হাজারো মানুষ জড়ো হয়েছে, তারা আপনার জন্য প্রার্থনা করছে। আমরা বলতে চাই, দিদারুলের মতো মানুষ প্রেমিক যেন বারবার ফিরে আসে। দিদারুলের পরিবারকে সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিলে এরই মধ্যে $65,000 বেশি অর্থ জমা পড়েছে। তবে শুধু অর্থ দিয়ে নয়, দিদারুলের মতো পুলিশ অফিসারদের জীবন বাঁচাতে মার্কিন বন্দুক আইন আরো কঠোর করার বার্তা দিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি। On the very day that I held the father of Officer Islam in my arms, সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারায় নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 5 জন। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।